প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পলিটিক্স প্লাসে। আমাদের এর আগের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় মুন্নি সাহা কথা বলছিলেন। আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সেই দিবসে মুন্নি সাহার শিরোনাম ছিল ওয়াচ ডগ। আর এই পর্বের আমরা কথা বলবো সাংবাদিকতার স্বাধীনতা এবং দায়িত্বশীলতা, দুটো ওতপ্রোতভাবে জড়িত সেটা নিয়ে। তবে মুন্নি যেখানে শেষ করেছেন, আমি ঠিক সেই জায়গাটা থেকে শুরু করতে চাই যে ওয়াচ ডগ কাদের স্বার্থে রক্ষা করার কথা, জনগণের স্বার্থ রক্ষা করার কথা, কিন্তু আসলে এখন বাংলাদেশের সাংবাদিকতা গণমাধ্যম কাদের স্বার্থ রক্ষা করছে সেই প্রশ্নটার উত্তর আমরা জানার চেষ্টা করব এবং সাংবাদিকতার দায়িত্বশীলতা এবং স্বাধীনতা নিয়ে কথা বলবো। আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথি, যেটা মুন্নি আগেই পরিচয় করে দিয়েছেন, আছেন সুলতানা কামাল, মানবাধিকার কর্মী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, এবং আছেন সোহরাব হাসান, সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু সৌরভ ভাইকে দিয়ে শুরু করি। সুলতান আপার কথা একটু শুনেছি আগের পর্বে। গণমাধ্যমে এখন আসলে কার স্বার্থ রক্ষা করছে? মুন্নি যেই প্রশ্নটি দিয়ে অনুষ্ঠান শেষ করছে, ওটা দিয়ে যদি শুরু করি। ধন্যবাদ। গণমাধ্যম কার স্বার্থ রক্ষা করেছে সেটি আমার কাছে প্রশ্ন না করে যদি গণমাধ্যমের যারা গ্রহীতা, যারা টিভির দর্শক এবং সংবাদপত্রের পাঠক, তাদের কাছে জিজ্ঞেস করলেই আমার মনে হয় সদুত্তরটা পাওয়া যাবে। এখনও মানুষ, বাংলাদেশের মানুষ গণমাধ্যমের উপরই ভরসা করে। যেহেতু সংসদ প্রায় অকার্যকর, অন্যান্য প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষীণ হয়ে আসছে এবং সরকার, বিরোধী দল যে সরকারের যে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে, বিরোধী দল বলতে গেলে নিষ্ক্রিয় এবং কাউকে স্বীকার করা হয়, কাউকে স্বীকার করা হয় না। সুতরাং গণমাধ্যমে কিন্তু এখনো বাংলাদেশের মানুষের গণমানুষের খোলা জানালা, আসলে ভরসা খোলা জানালা। এখন খোলা জানালাটি খোলা রাখা হবে কিনা সেটার সেই প্রশ্নই কিন্তু আজকে 3রা মে মুক্ত গণমাধ্যম দিবসের, প্রেস ফ্রিডম ডে অথবা মুক্ত গণমাধ্যম দিবসের প্রধান জিজ্ঞাসা। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে বাংলাদেশের গণমাধ্যম এখনও তার শত সীমাবদ্ধতা, শত দুর্বলতা সত্ত্বেও তার দায়িত্ব পালনে কুণ্ঠাহীন, এবং সে কারণেই মানুষ গণমাধ্যমের প্রতি ভরসা করছে, গণমাধ্যমের কাছেই জানতে চাইছে, তার প্রতিকার চাইছে। যেখানে সংসদ বা অন্য কোনো প্রতিষ্ঠান নয়, বা এমনকি যদি রাষ্ট্রীয় প্রশাসন বা মাস্তান বাহিনীর দ্বারা নিগৃহীত হয়, তখনও গণমাধ্যমের কাছেই ছুটে যায়, কারণ ভাবে যে গণমাধ্যম কিছু একটা করবে। এখন গণমাধ্যমের সীমাবদ্ধতা আছে, কিন্তু গণমাধ্যম সচেষ্ট এবং গণমাধ্যমের কিন্তু বিচ্ছিন্ন স্বাধীনতা থাকার কথা না, কোনো দেশেই থাকে না। সেটি সার্বিক স্বাধীনতা, নাগরিক স্বাধীনতার উপর নির্ভর করে। সুলতান আপা নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করেন। সুতরাং একটি দেশের গণমাধ্যম কতটা স্বাধীন তা কিন্তু অনেকাংশে নির্ভর করে ওই দেশের জনমানুষ কতটা স্বাধীন, জনমানুষ কতটা মানবাধিকার ভোগ করেন, কতটা তার নাগরিক অধিকার ভোগ করেন, কতটা তার সমান সুযোগ, যে রাষ্ট্রের সব নাগরিকের জন্য সমান সুযোগ থাকা দরকার, আইনের সমপ্রয়োগ দরকার, সে তার উপরে কিন্তু নির্ভর করে। সুতরাং গণমাধ্যমকে আমরা হাওয়ায় উড়িয়েও দিতে পারবো না, আবার গণমাধ্যমের যে কোনো দুর্বলতা নাই তাও বলবো না। কিন্তু তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখনও মানুষ গণমাধ্যমের উপরে নির্ভরশীল, গণমাধ্যমকেই ভরসা করে, গণমাধ্যমকে আস্থা রাখে এখনও পর্যন্ত। কারণ আমরা জানি জাতীয় সংসদের অবস্থা কি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একে একে প্রায় জনগণের আস্থা অকার্যকর হলে যা নিষ্ক্রিয় এবং আস্থা হারিয়ে ফেলছে। সেক্ষেত্রে গণমাধ্যম ভরসা। এখন এই গণমাধ্যম তার ভূমিকা পালন করতে পারছে কিনা, এই কারণে একটা হচ্ছে যে গণমাধ্যম তার ভূমিকা পালন করতে চায় কিনা। আমি মনে করি যে কোনো গণমাধ্যমের ভূমিকাটাই হচ্ছে যারা কণ্ঠহীন তাদের কণ্ঠ দেওয়া, যারা বলতে পারে না তাদের কথাই বলা। সেটি যদি করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই গণমাধ্যম আসামের কাঠ করে দাঁড় করাবে। কিন্তু সেটি বলতে যদি না দেওয়া হয়, গণমাধ্যম যদি সেখানে বাধার সম্মুখীন হয়, তখন কিন্তু সেটি আইসিটি অ্যাক্টের 57 ধারা বলি বা অন্য অন্য আইন, বিশেষ ক্ষমতা আইন বা আরও অনেক কিছু আইন আছে। আপনারা জানেন যে প্রথম আমাদের এক সহকর্মী রাজু আহমেদ, সে অন্যায় করতে পারে, সে তার বিচারও হতে পারে, কিন্তু মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা এবং তাকে রিমান্ডে নিয়ে নেওয়া, আমি বলছি এটা মানবাধিকার। এটি শুধু ব্যক্তির উপর প্রয়োগ না, এই ব্যক্তির উপর প্রয়োগ করে দেখানো হচ্ছে যে আর যদি কেউ এই ধরনের প্রতিষ্ঠান, সরকার
বা কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে যদি কেউ কিছু লেখে তার একই পরিণতি হবে। এটাই হচ্ছে আমরা এক ধরনের ভয়ের সাম্রাজ্যে বসবাস করছি, কিন্তু গণতান্ত্রিক দেশে কিন্তু এটা হওয়ার কথা না। সেখানে সবাই মুক্তভাবে তার কথা বলতে পারবে। অবশ্যই সাংবাদিকদের সমালোচনা করা যাবে, সাংবাদিকতারও সমালোচনা করা যাবে, আবার সরকারের সমালোচনা করবে। যে কথাটি মুন্নী শাহ যে বলছিলেন যে সংবাদপত্র তার দায়িত্ব পালনে কতটা সক্ষম, কতটা দায়িত্ব পালন করেন, যে কথাটি উঠে আসছে, আমরা কি জিজ্ঞেস করি যে অমুকে মন্ত্রী হয়েছেন, তিনি মন্ত্রী হওয়ার যোগ্য কিনা, অমুকে অমুক পদে আছেন, তিনি ওই পদে থাকার যোগ্য কিনা? তাহলে সবসময় গণমাধ্যমের উপর কেন এই প্রশ্নটি আসে? যদি প্রশ্ন আসে অবশ্যই সে তার জবাব দিতে বা চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত, কিন্তু শুধু সাংবাদিকদেরই এই প্রশ্নটি কেন করা হবে যে আপনি কি নিজের জবাবদিহি করেন? আমি জবাবদিহি করি বলেই অন্যের জবাবদিহি আদায় করতে চাই। সুতরাং অন্যের জবাবদিহি আদায় করতে যখন আমার জবাবদিহি চাওয়া হয়, তখন কিন্তু একটি ভীতির তৈরি হয়, একটি আমাকে হুমকি দেওয়া হয় এক ধরনের, যে তুমি কিছু বলো না, আমিও তোমার কিছু বলো, তোমাকে কিছু বলবো না। এটি হচ্ছে ভয়ের সংস্কৃতি। আমরা এই ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই, কারণ এটি হচ্ছে গণতন্ত্র, এটি হচ্ছে বাক ব্যক্তি মুক্ত সাংবাদিকতা। জি সৌরভ ভাই, আমি সুলতান আপনার কাছে যাওয়ার আগে আপনার সম্পাদক, আমারও সাবেক সম্পাদক, আমি একসময় প্রথম আলোতে কাজ করেছি ভোরের কাগজে মতিউর রহমানের কাছে, আজকে সকালে প্রেস ক্লাবে একটি সেমিনারে মতিউর রহমান কিছু কথা বলেছেন, ছোট্ট মিনিট খানেকের একটা ক্লিপ, সেটা একটু দেখে আমি সুলতান আপনার কাছে যাচ্ছি। স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর। স্টেট অ্যাক্টর কারা? আমাদের উপস্থিত মন্ত্রী ইনু সাহেব, নাকি এর বাইরেও আরও স্টেট অ্যাক্টর আছেন? নন স্টেট অ্যাক্টর কারা? আমরা জানি, যারা সাংবাদিকদের নির্যাতন করেন, মামলা দেন, হাড্ডি ভেঙে দেন, জেলে পাঠান, মামলা দেন, বেল পান না, সারা দেশে সাংবাদিক সম্পাদকদের বেলের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে হয়। এর পেছনে কি কোনো স্টেট অ্যাক্টর আছেন কি নাই? তো আজকে বুলবুল অনেক বিস্তারিত আন্তর্জাতিক প্রেক্ষাপট, জাতীয় প্রেক্ষাপট অনেক কথা বলছেন, কোনো কথার সাথে দ্বিমত নাই, কিন্তু আমরা এই বিষয়গুলি নিয়ে কি খুব ভেঙে চুরে প্রকাশ্যে তর্ক বিতর্ক আলোচনা আমরা করতে পারবো? ততটা পারবো না। আমি আমার নিজের স্বীকারোক্তি বলি যে আমি পারবো না। তো এই যে সেলফ সেন্সরশিপ, আমার এই যে কথা বলতে পারা না পারার মধ্যে, লিখতে পারা না পারার মধ্যে, এবং এটা তো বাস্তব সত্য যে বিষয়টা মধ্যে সত্যতা আছে। এখন আমরা কি করব? সংবাদপত্রের সাংবাদিকদের জন্য একটা অত্যন্ত কঠিন সময় বলবো না, কিন্তু জরুরি সময়, গুরুত্বপূর্ণ সময়। সারা বিশ্বের সাংবাদিকতা বদলে যাচ্ছে। আপা, আপনার কাছে মতি ভাই যেটা বলছিলেন যে সেলফ সেন্সরশিপ, এক ধরনের স্বেচ্ছা নিয়ন্ত্রণ আরোপ করে, মানে আমি যদি সৌরভ ভাইয়ের অংশটা থেকে শুরু করে, যে এক ধরনের ভয়ের সংস্কৃতি, যে হয়তো আহমেদ রাজু একটা রিপোর্টের কারণে সেটা রিপোর্টটি ভালো মন্দ যাই হোক, কিন্তু তাকে ধরে সাথে সাথে রিমান্ডে নিয়ে যাওয়া, এক ধরনের ভয় দেখিয়ে দেওয়া যায়। রাজুর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু সোহরাব হাসান তোমার সাথে হতে পারে, এরকম একটা ভয় ধরিয়ে দেয়া, যেটা মতি ভাই বলছিলেন যে সেলফ সেন্সরশিপ, এটাকে এখন গণমাধ্যমের শুধু সোহরাব হাসান না, সেটা সবাই, আমি অন্য পেশারও একজন মানুষের প্রতি কিন্তু একই, হ্যাঁ, একই ভয়। এই স্বেচ্ছা নিয়ন্ত্রণটাকে এখন বাংলাদেশের মুক্ত সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। ধন্যবাদ। আমার মনে হয় যে এই কথাটার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, কারণ অবশ্যই মানুষজন চাইবে নিজের জন্য একটা নিরাপদ নিশ্চিন্ত জীবন যাপন করার সুযোগ, তাই না? সেখানে যদি দেখা যায় যে আমি কোনো একটা কাজ করছি, যে কাজটা, যেটা সোহরাব বারবারই বলছেন, গণমাধ্যম কর্মীর কথা বলছেন, কিন্তু আমার মনে হয় যে সব পেশাজীবীর জন্যই সেটা প্রযোজ্য হতে পারে, যে আমি যখন একটা পেশা গ্রহণ করেছি, সেই পেশার ভিতরে তো একটা মহত্ব আছে, সেই পেশার ভিতরে তো একটা আমার সেই একনিষ্ঠতার ব্যাপার রয়েছে, আমার পছন্দের একটা কাজ বেছে নেওয়ার ব্যাপার রয়েছে। সব কিছু মিলে আমি মনে করি যে প্রত্যেক পেশাজীবীরই মূল আকাঙ্ক্ষাটা থাকে যে আমার পেশাটা আমি সৎভাবে, সাহসের সঙ্গে, স্বচ্ছভাবে সেটা পালন করতে পারি, তাই না? তো সেখানটায় যখন দেখা যায় যে আমার পেশাগত যে দায়িত্ব আমি পালন করতে যাচ্ছি, সেই দায়িত্ব পালনের জন্য আমার উপরে নানা ধরনের নিগ্রহ নেমে আসছে, আমাকে নানা ধরনের অন্যায় অন্যায্য আচরণের শিকার হতে হচ্ছে, তো তখন তো একটা পর্যায়ে সেই মানুষটা মনে করতেই পারে যে তাহলে আমাকে আর এর ভিতর আর যাওয়ার দরকার নেই, আমার যতটুকু না করলেই না ততটুকুই আমি করব, এর বেশি আমি করব না। সেখানে ওই যে গণমাধ্যমগুলি কিন্তু নিজেদের কথা অনেক সময় বলে থাকে যে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে অসংকোচ
প্রকাশের দুরন্ত সাহস। কাজে এখানে কিন্তু সাহসের কথাটা আসে, অসংকোচ প্রকাশের কথাটা আসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের স্বার্থে কিংবা দেশের স্বার্থে কিংবা যেই কারণে আমি এই পেশাটা বেছে নিয়েছি সেটার জন্য আমার যা করণীয় সেটা যেন আমি নির্বিঘ্নে করতে পারি। এই বিঘ্ন কথাটার কিন্তু একটা ব্যাপার আছে, যে কথাটা বারবারই এসেছে যে এখানে বিঘ্ন তৈরি করা হয়। মতি ভাইয়ের কথা যদি আমরা ধরি, মতি ভাই আরেকটা প্রসঙ্গ নিয়ে এসেছেন যে এখানে কি রাষ্ট্রীয়ভাবে বিঘ্ন তৈরি করা হচ্ছে না অরাষ্ট্রীয় কিংবা রাষ্ট্রের বাইরের মানুষজন বিঘ্ন তৈরি করছে, কিন্তু সেখানে রাষ্ট্র তাহলে কি ভূমিকা পালন করছে। যদি রাষ্ট্র বহির্ভূত কোনো জায়গা থেকে আমার উপরে কোনো বিঘ্ন আরোপ করা হয়, আমার উপরে কোনো নিগ্রহ দেওয়া হয়, রাষ্ট্র কি আমাকে তাহলে সেই জায়গা থেকে সুরক্ষা দিচ্ছে? যদি না দেয়, তাহলে যদি আমরা মনে করি তাহলে ওই অরাষ্ট্রীয় মানুষটার সঙ্গে কিংবা শক্তিটার সঙ্গে রাষ্ট্রীয় শক্তিরও একটা যোগসাজশ রয়েছে। তো সেই রকম একটা পরিস্থিতিতে তো মানুষ অবশ্যই সারাক্ষণই কুণ্ঠিত হতে থাকবে, সারাক্ষণই মনে করবে যে আমাকে, কারণ আমার নিজের জীবন রয়েছে, আমার পারিবারিক জীবন রয়েছে, আমার ছেলে মেয়ে রয়েছে যাদের প্রতি আমার দায় দায়িত্ব রয়েছে। এখন আমি কতখানি সমাজের প্রতি দায় দায়িত্ব পালন করব আর কতখানি আমার পরিবারের প্রতি দায় দায়িত্ব পালন করব, আমার নিজের প্রতি দায় দায়িত্ব পালন করব, সেটা নিয়ে তো আমার তখন একটা হিসাব নিকাশের জায়গায় চলে আসতেই হবে। তো সেই জন্যই তো আমরা গণতন্ত্রের জন্য এত আমাদের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের জন্য এত হাহাকার আমাদের। সেই জন্যই তো আমরা আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা বলছি, আমাদের বিশ্বাসের স্বাধীনতার কথা বলছি, আমাদের আজকে যে প্রেস ফ্রিডম ডে পালন করা হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি। এই স্বাধীনতাগুলি আমরা চাইছি কেন? অবশ্যই এই স্বাধীনতাগুলি চাওয়ার পিছনে মানুষের মূল ব্যাপারটাই থাকে যে আমি যেন একটা সার্বিক স্বার্থকে তুলে ধরতে পারি, একটা সার্বিক স্বার্থকে যদি আমি সামনে নিয়ে আসতে পারি, সেটা যদি পালন করতে পারি, সেখানেই তো আমার সার্থকতাটা, পেশার সার্থকতা থাকবে, যে পেশায় আমি থাকি। তো এখন যে বিষয়টা দাঁড়ায়, বিভিন্ন ক্ষেত্র এটা হচ্ছে এবং সেই জায়গায় গণমাধ্যমে সেটার বাইরে যাচ্ছে না, সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা কি একদম খুব সহজেই বলে দিতে পারি যে সবার স্বার্থ সমান কিংবা এই সমাজের প্রত্যেকটা গোষ্ঠীর স্বার্থ সমান? তা তো না, তাই না? তো তার ফলে যেখানে একটা বৈষম্যের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বাস করি, যেখানে আমরা ছোট বড় কিংবা ক্ষমতাশালী, ক্ষমতার বাইরে যারা আছে এরকম একটা অবস্থার মধ্যে বসবাস করি, সেখানে কিন্তু আবার গণমাধ্যমেরও চরিত্রে সেটার একটা প্রতিফলন ঘটতে বাধ্য। তখন কিন্তু সব গণমাধ্যম আবার সবার স্বার্থ রক্ষা করছে না, সব গণমাধ্যম কিন্তু একেবারে নিঃশর্তভাবে সব মানুষের স্বার্থ রক্ষা করছে না, সেখানে তার স্বার্থ রক্ষা করার জায়গাটাও কিন্তু সে বেছে নেবে। শ্রেণীর স্বার্থ আছে, গোষ্ঠীর স্বার্থ আছে, অর্থনৈতিক যে ব্যাপার আছে সেটার স্বার্থ আছে, অনেক কিছু মিলে ব্যক্তি স্বার্থ রয়েছে। আজকে যখন গণমাধ্যমের নিয়ে কথা বলতে এসেছি এখানটা, আমার আস্তে আস্তে পথেও তো মানিক সাহার কথা বারবার মনে হচ্ছে, বালুর কথা বারবার মনে হচ্ছে, সাইফুল ইসলাম মুকুলের কথা বারবার মনে হচ্ছে, শামসুর রহমানের কথা মনে হচ্ছে। তো এই যে এই মানুষগুলিও তো স্বার্থর জনস্বার্থেই কাজ করতে চেয়েছিলেন বলেই তো এইভাবে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং সেটাও তো একটা ভীতি ঢুকিয়ে দিয়েছে সাংবাদিকদের মধ্যে যে আমার মানিক সাহার মতন পরিস্থিতি হতে পারে, আমার বালুর মতন প্রাণ হারাতে হতে পারে। তো সেই ভয়গুলি তো এসে আমাদেরকে ধরার চেষ্টা করেই, এবং সেই জন্যে আমাদেরকে বারবার প্রশ্ন করতে হয় যে আমরা ক্ষমতার কাছে সত্য বলার শক্তিটা রাখি কিনা, সাহসটা রাখি কিনা, নাকি সত্যর কাছে বারবার ক্ষমতার দাপট দেখাতে থাকি। সেইখানে জি আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং স্বাধীনতার বিষয়টি নিয়ে বিরতির পরে আলোচনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এই নিয়ে গণমাধ্যমের আসলে নানা দিক নিয়ে। এই সময়টা এমনই সময়ে যে যখন আমরা গণমাধ্যম দিবস, মুক্ত গণমাধ্যম দিবস পালন করতে যাচ্ছি, তখন একজন সাংবাদিক 57 ধারায় আটক হয়ে রিমান্ডে ছিলেন। ফলে আলোচনাটা নানা রকমভাবে, কালকেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টে বাংলাদেশে ভিন্নমত দমনের কথা বলা হয়েছে, এবং গত সপ্তাহে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের একটা রিপোর্টেও বাংলাদেশের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের 2 ধাপ অবনমনের কথা বলা হয়েছে। সব মিলিয়ে আসলে গণমাধ্যম পরিস্থিতিটা খুব বেশি স্বস্তির নয়। তবু আমরা আলোচনা
করছি যে কতটুকু এর মধ্যে থেকে পাওয়া যায়। সৌরভ ভাই, বিরতির আগে আপনার প্রথম বক্তব্যে আপনি যেটা বলছিলেন যে মানে এখন আসলে সব কিছু মিলিয়ে একমাত্র খোলা জানালা হলো গণমাধ্যম, যেখানে আলাপ করা যায়, কথা বলা যায়, কিছুটা হলো। কিন্তু সেই খোলা জানালা আপনি যখন জানালাটা পুরো খোলা রাখবেন, আপনার ফুলের গন্ধ আসতে পারে, ময়লার গন্ধ আসতে পারে। ফলে এবং যেহেতু মানে জায়গাটা সব মিলিয়ে দায়িত্ব আমাদের অনেক বেশি হয়ে গেছে, সেই জায়গায় নিজেদেরকে আরও বেশি দায়িত্বশীল করে তোলাটাও তো খুবই গুরুত্বপূর্ণ। আপনার অনেক টেলিভিশন, অনেক পত্রিকা, অনেক অনলাইন, সেখানে সব জায়গায় যে খুব ভালো দায়িত্বশীল সাংবাদিকতা হয় তাও তো না। যেমন যেই আলোচনাটি নিয়ে যে আহমেদ রাজুকে যেভাবে গ্রেপ্তার করা হলো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মামলায়, ওয়ালটন পণ্য খারাপ কি ভালো, খারাপ হলে তাদের বিরুদ্ধে লেখা যাবে, কিন্তু ওয়ালটনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আমি আজকের পত্রিকা সম্ভবত প্রথম আলোতে দেখলাম, তারা তাদের একজন কর্মকর্তা বলছেন যে তাদের কাছে বিজ্ঞাপন চেয়েছিল, না পেয়ে এরকম রিপোর্ট করেছে। ফলে এইরকম বিচ্যুতির কথাও কিন্তু আমরা শুনি। ফলে নিজেদেরকে খুব স্পষ্ট ভালো জায়গায় রাখাটাও একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রথমে যদি কারো হাত পা বেঁধে বলা হয় সাঁতার কাটো, সম্ভব এবং না। তোমাকে সাঁতারে ব্রজেন দাসের মতো মানে সফল হতে হবে, সেটি যে অসম্ভব, তেমনি বাংলাদেশের সংবাদপত্রের বা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের অবস্থাটা কিন্তু এরকম যে আমরা সরকার যে পরিচালনা করে, আমি যে কথাটা আগে বলছিলাম, বা কোনো প্রতিষ্ঠান পরিচালনা করে, আমরা কিন্তু জিজ্ঞেস করতে যাই না যে ওই প্রতিষ্ঠান পরিচালনা করার তার যোগ্যতা আছে কিনা। আমরা তখনই প্রশ্ন করি যখন সেখানে তার অর্পিত দায়িত্ব পালন করতে পারেন না। যেমন হাওরের যে বন্যা হলো, পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ড নিয়ে কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের যোগ্যতা, দক্ষতা, দুর্বলতা, সফলতা নিয়ে আমরা প্রশ্ন করি। আমরা তখনই প্রশ্ন করলাম যে যে কাজটি তার করার কথা ছিল সেই কাজটি করেনি, না করার কারণে মানুষের যে ভোগান্তি হলো, ক্ষতি হলো। এই প্রশ্ন করতেই পারি আমরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ শিক্ষকতা করতে চায়, তিনি শিক্ষক হওয়ার মতন যোগ্যতা তার আছে কিনা, অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে, কিন্তু আমরা করি না এই কারণে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা মন্ত্রী থেকে শুরু করে সচিব বা অন্য যে কোনো পর্যায়ে, যে কোনো এমনকি বেসরকারি সংস্থারও, কিন্তু তার উপর যে দায়িত্বটি, সেই দায়িত্বটা যখন পালন করতে পারছে না, এখন সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়ার প্রথম হচ্ছে প্রতিদিনই তাকে পরীক্ষা দিতে হয় কিন্তু পাঠকের কাছে, দর্শকদের কাছে। এটি কিন্তু একটা বড় বিপদ, যে বিষয়টি কিন্তু অন্য সংস্থার যারা কর্মী তাদেরকে এটা দিতে হয় না। সুতরাং আমরা মনে করি আমরা প্রতিদিন পরীক্ষা দিয়ে আসছি, তারপরও যদি আমরা আইনের বিচ্যুতি ঘটাই, আমরা আইন অমান্য করি, আমরা আইন লঙ্ঘন করি, যদি নীতি নৈতিকতার বাইরে যায়, সেটি প্রশ্ন করতে পারে, সেটি আইনও দেখতে পারে। কিন্তু যেটা রাজু আহমেদের ক্ষেত্রে হয়েছে, এটি আমরা কি ঘটনা ঘটছে তা আমরা জানি না, কিন্তু আইনটি হচ্ছে এমন যে একজন রাজু আহমেদ, আপনি যেটা বলছিলেন, ব্যক্তি এখানে বিষয় না। যেমন একজন সম্পাদককে ৭৮টি জায়গায় মামলা দেওয়া হলো, সম্পাদক মাহফুজ আনামকে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য। এখন হচ্ছে যে এটি তো কোনোভাবেই বিচার করা যায় না তার যোগ্যতা বা তার ব্যর্থতার কারণে এই মামলা দেওয়া হয়েছে। এটি মনেই করা হয় যে এটি হয়রানি করার জন্য, তাকে হয়রানি করার জন্য, এটা প্রমাণিত যে তাকে হয়রানি করার জন্য এটি উদ্দেশ্যমূলক মামলা। আমি বলছি যে এর থেকে বিরত থাকা। আমরা রাষ্ট্রের ব্যাপারেও কিন্তু সেই প্রশ্ন করি না। এমনকি 2014 সালে যে নির্বাচন হয়েছে, তারপরও দেশীয় এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এটি যেহেতু আইনগতভাবে বেআইনি নির্বাচন নয়, আইনগতভাবে বৈধ নির্বাচন, এই নির্বাচনে যারা জয়ী হয়েছে তারাই ক্ষমতা চালাচ্ছেন, যেহেতু তাদের একটা বড় যুক্তি হচ্ছে বিরোধী দল আসেনি বলে আমরা কি করব। কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে সেই সংসদ কি করছে, সেই সংসদের বিরোধী দল কে, সেই সংসদের জবাবদিহি কোথায়, সেই প্রশ্নটি যদি করি, তখন যদি বলা হয় যে তোমাদের জবাবদিহি কোথায়, তোমাদের মালিক। আমি এখানে কোথায় আমার আপত্তিটা আপনার বিশ্লেষণের সঙ্গে, প্রশ্ন করার অধিকারটা কিন্তু নিয়ে যেতে পারে না, এবং সংসদের ব্যাপারে তো আমি প্রশ্নের সাথে যখন ক্ষমতা থাকে তখন কিন্তু প্রশ্নটি হয়, তখন কিন্তু ভয়টি জেগে যায়। আপনি একজন নাগরিক হিসাবে, আপনি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসাবে প্রশ্ন করতে পারেন, এমনকি পদাধিকারী হিসাবে, সরকারের পদাধিকারী হিসেবে করতে পারেন, কিন্তু পদাধিকারীর সঙ্গে যখন আইনটি আসে, যখন আইনের প্রয়োগ আসে, অবশ্যই আইনের অপপ্রয়োগ কিংবা প্রয়োগ করেও যদি অত্যাচার নিগ্রহ করা হয় কারোর উপরে, অবশ্যই সেটা নিয়েও আমাদের প্রশ্ন তুলতে হবে, এবং সেই প্রশ্নটাই তো আমরা তুলছি। যে কোনো বিষয়ে অপব্যবহার, সেটা সাংবাদিক হোক বা যে কোনো পেশার মানুষ হোক, তার সীমা যদি লঙ্ঘন করে, মানে সীমা লঙ্ঘনকারীকে কেউ পছন্দ করে না, করার কথা না,
কিন্তু আমি বলছি যে যখন আমি অন্যের জবাবদিহি চাই, তখনই যদি বলে আমি জবাবদিহি না চাইলে কিন্তু ভালো যে বাংলাদেশ, মানে আপনি চুপ থাকলে কি আমি আপনাকে চুপ কেউ থাকলে প্রশ্ন ভালো। করবে না? হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে ওখানে যখন আমি কথা বলি, যখন আমি আপনার ত্রুটি মানে ধরি, তখন আপনার মুখ বন্ধ করার জন্য অনেকগুলো হ্যাঁ, প্রশ্ন করা হয়। এটাই হচ্ছে ভয়ের ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্নটা ভয়ের। কোন সময় আসছে, জি, প্রশ্নটা কোন সময় আসে, কোন প্রেক্ষিতে আসছে, আমি সেটা আমি একটি গুরুত্বপূর্ণ। পত্রিকার বা একটি টেলিভিশনের ডিক্লারেশন নিয়ে আমি প্রতিষ্ঠান চালাচ্ছি, কোনো সমস্যা নেই, বা যারা চালাচ্ছেন সেখানে একদল সাংবাদিক আছেন, কর্মকর্তা আছেন, কোনো সমস্যা নেই। যখনই আমি কোনো অন্যায়ের নিয়ে রিপোর্ট করলাম, যখনই কোনো দুর্নীতি নিয়ে রিপোর্ট করলাম, তখন তখনই কিন্তু প্রশ্ন আপনার আসলো। যোগ্যতা কি এটা নিয়ে প্রশ্ন করা তখনই হয়? যোগ্যতা। তখন আমি তো বলছি আসে প্রশ্নটি অবশ্যই ওখানে। জি, হ্যাঁ, জি। কারণ আমি তো প্রশ্ন করতে যাই না যে আপনি কিভাবে মন্ত্রী হলেন, আপনি কিভাবে সচিব হলেন। না সোহরাব, ওখানে করতেই পারি, করব না কেন, প্রশ্নও করতে পারি, কিন্তু যেটা হলো যে না, এবং আমরা ওইখানটায়- করিও তো। হ্যাঁ, যে মন্ত্রী যদি কোনো ওইখানে খারাপ কথা বলে ওই আমরা তো বলি। জায়গাটায় আমরা একমত হতে পারি যে যখন আমার কোনো একটা কাজের প্রেক্ষিতে কারো স্বার্থহানি ঘটেছে, তখন যখন সেই প্রেক্ষিতে আমাকে প্রশ্নটা মানে আঘাত আসছে, করার জন্য যখন করে যখন তখন সেটা। সেটাকে হ্যাঁ, এবং নিজের যে একটা দায়বদ্ধতা আছে, নিজের যে একটা জবাবদিহিতা আছে, সেটাকে এড়াবার জন্য যখন যেমন প্রশ্নটা তুলছে। যেমন আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, মানবাধিকার এখানে মানবাধিকার নিয়ে কাজ করেন অনেক সংগঠন আছে, সরকার কোনো ব্যাপারে কোনো আপত্তি, কিন্তু যখনই সরকারের কোনো কাজ নিয়ে প্রশ্ন করে, তখনই ওই মানবাধিকার সংস্থা বা ওই সংগঠন নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশ্নটা হচ্ছে ওখানে সরকারের দায়িত্ব আছে, দেশে আইন আছে, প্রচলিত আইন আছে, সেই সংস্থা, সেই সংগঠন অথবা সেই সাংবাদিকের মধ্যে তিনি তদন্ত করতে পারেন, তিনি তাকে বিচারের মুখোমুখি করতে পারেন তিনি যদি অন্যায় করেন। কিন্তু যখন আমি ত্রুটি ধরতে যাই, যখন আমি ভুল ধরতে যাই, তখন করাটা হচ্ছে উদ্দেশ্যমূলক। জি আপা, এই অপব্যবহারের প্রশ্নটা নিয়ে যদি আসি, যেমন এই যে 57 ধারা, যেমন সংবিধানে কিন্তু মানুষের চিন্তা, বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার শর্ত সাপেক্ষে নিশ্চিত করা হয়েছে, কিন্তু আবার যে 57 ধারার কথা, 57 ধারাটি এমনই ঢালাও যে চাইলে আসলে যে কারো বিরুদ্ধে, মানে ইলেকট্রনিক মিডিয়ার, অনলাইন, ফেসবুক, সামাজিক মাধ্যম, টেলিভিশন, যে কোনো মাধ্যমে যে কোনো বক্তব্য যে কেউ সংক্ষুব্ধ হলেই মামলা করবে, যেটা জামিন দেখছি আমরা, সেটা হচ্ছে, এবং তৃতীয় ব্যক্তি মামলা করে দিচ্ছে। হ্যাঁ, তৃতীয় ব্যক্তি মামলা করে হ্যাঁ, দিচ্ছে। যেখানে তো এই- সংক্ষুব্ধ ব্যক্তিরও প্রয়োজন হচ্ছে না, অন্য কেউ, আমরা তিনজন বসে এখানে কথা বলছি, সোহরাব আর আমার মধ্যে কোনো কথা হচ্ছে, আপনি সেখানে মামলা করে দিলেন। হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে বিষয়টা, এটা নিয়ে তো নানা ধরনের কি বলবো, যে একটা অনাচারেরই প্রায় সৃষ্টি হয়েছে, যার জন্য আজকে মাননীয় আইনমন্ত্রী পর্যন্ত সরকারের পক্ষ থেকে বলতে বাধ্য হচ্ছেন যে এটা আমরা পরিবর্তন করব। কিন্তু এখন আমাদের প্রশ্ন থাকবে, পরিবর্তন করে কি আনা হচ্ছে সেটাতে হ্যাঁ, আবার হ্যাঁ, সেটা আমরা বারবারই তো শুনছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এর যেটা সঙ্গে আসছে, পরিবর্তনের আগে যেসব অঘটন ঘটে গেছে তার প্রতিকারও তো প্রতিকার জি। চাওয়ার প্রতিকার অধিকার পাওয়ার, আছে। হ্যাঁ, জি। সেই প্রতিকারটাও হ্যাঁ, ডিজিটাল চাওয়ার সিকিউরিটি একটা নিয়ে কথা বলছিলেন, হ্যাঁ। সেটাও কিন্তু আমাদের সংখ্যাটা কাটে না না, পুরোপুরি। সংখ্যা কাটছে না, কারণ সেখানটায় তো যেভাবে বলা হয়েছে যে অনেক কিছুই একটা দালিলিক প্রমাণ হিসাবে গৃহীত হয়ে যাবে, যেটা আমরা জানি না কতখানি যোগ্যতার সঙ্গে সেগুলি ব্যবহার করা হবে। তারপরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানটায় যে ধরনের ক্ষমতা দেয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা বাহিনী, আমাদের সবার জন্যে, আমাদের তো নিজেদেরই ছেলেমেয়েরা এখন সেখানটায়, তাই না? জি, অবশ্যই। এটা তো আর কোনো হ্যাঁ, মানে উপনিবেশিক পুলিশ অন্য জায়গা বাহিনী থেকে না, আসেনি, জি। আসেনি, কাজে আমাদের সমাজেরই অংশ তারা। কিন্তু প্রত্যেক বাহিনীর কিংবা প্রত্যেক প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট এখতিয়ারের ব্যাপার থাকে, সেই এখতিয়ারটা যদি অতিরিক্ত কোনো জায়গায় প্রয়োগ করার ব্যাপার চলে আসে, তখন কিন্তু সেটা নিয়ে একটা ভয়ের বিষয় থাকে। কারণ যদি পুলিশ বিচারকের ভূমিকায় চলে আসে, পুলিশের উপরেই যদি দায়িত্ব হয়ে যায় যে তারা যা ইচ্ছা করবে সেটাকেই বন্ধ করে দিতে পারবে, সেইভাবেই গ্রেফতার করে ফেলতে পারবে কোনো রকম দায়বদ্ধতা ছাড়া, জবাবদিহিতা ছাড়া, তখন কিন্তু একটা আশঙ্কার ব্যাপার থাকেই সেখানটা। এখানে কোনো ব্যক্তির কথা না, বাহিনী হিসাবেই সেটা একটা যেটাকে বলে যে নিপীড়ক বাহিনীতে হ্যাঁ, পরিণত হয়ে ওইখানে যেতে চলে পারে, আসে। সেখানে আমাদের একটা ভয় থাকে। আর আমরা চাই না যে আমাদের দেশের সন্তানরা সেরকম কোনো অবস্থানে যাক, যাক। জি আপা, ছোট্ট এখানে আরেকটি সবিরোধিতা দেখুন, যে সংবাদপত্রের কর্মীদের ক্ষেত্রে যেটা ছিল, মানহানি মামলায় আগে কিন্তু যে কাউকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারতো, গ্রেপ্তার করতে পারতো, কিন্তু এই সরকারই কিন্তু সেটি পরিবর্তন করেছে, যে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া হওয়ার পরেই তার
আইনগত ব্যবস্থা নেওয়া যাবে তার কিন্তু আগে। সেই অর্জনটা কিন্তু 57 ধারায় শেষ করে দিয়েছে। সেই অর্জনটা আবার 57 ধারায় ধূলিসাৎ হয়ে গেছে। ধূলিসাৎ হয়ে গেছে। আমার হচ্ছে এটা পরস্পর সবিরোধী। জি আপা ছোট্ট করে একটা মিনিট খানেক হয়তো পাবো যে এই যে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম, খুব বেশি আলোচনা করতে পারিনি, সময় খুব কম। সাংবাদিকতার স্বাধীনতার কথা তো বলছি, কিন্তু পাশাপাশি আমি যেটা বলছি যে মানে দায়িত্বশীলতার, এবং দায়িত্বশীলতার জায়গাটা এখন এত বড় হয়ে গেছে, এত টেলিভিশন, এত পত্রিকা, এত অনলাইন, কোথায় কে কি করছে সবগুলো আসলে মনিটর করাও তো খুব কঠিন। ফলে আমাদের নিজেদের অনেক বেশি মানে এটা সেলফ সেন্সরশিপ বলছি না, কিন্তু সতর্ক থাকার স্বাধীনতার সঙ্গেই কিন্তু সেটা চলে আসে। জি। এখানে যদিও শিরোনামটা আজকে হচ্ছে স্বাধীনতা বনাম দায়িত্বশীলতা, না, আমি মনে করি যে বনামের কোনো প্রশ্ন নাই। স্বাধীনতার সঙ্গে যত মানুষ স্বাধীন হবে, প্রত্যাশা থাকবে যে সে তত তত বেশি বেশি responsible হবে, দায়িত্বশীল জি। আচরণ করবে। এবং সবচেয়ে বড় কথা এখানটা আমাদের যেটা দেখতে হবে যে আমার দায়িত্বশীলতাটা আমি কার কাছে ভাবছি। হ্যাঁ, হ্যাঁ, কি আমার মালিকের কাছে, আমার যে আমাকে বিজ্ঞাপনদাতার কাছে, যে আমাকে পুঁজির কাছে। সুযোগ সুবিধা দিবে তার কাছে, হ্যাঁ পুঁজি সেখানে আসতে পারে, জি। কিংবা বিজ্ঞাপনদাতার কাছে, না, না জনগণের আমার কাছে। দায়িত্বশীলতাটা আসলে জনগণের কাছে। জনগণের কাছে। আমি সোহরাবের কথা ধরে একটা বাক্যে শুধু শেষ করি যে আমি মনে করি যে গণমাধ্যম কর্মীদের কিন্তু একটা বিরাট বড় জায়গা আছে যেখানটা প্রতিদিন তাদেরকে কিন্তু তার গ্রাহকের সামনে দাঁড়াতে হ্যাঁ, পাঠক হচ্ছে, বা দর্শকের এবং সামনে। যেই মুহূর্তে সে দায়িত্বশীলতার থেকে স্খলিত হবে, পাঠক কিন্তু তাকে প্রত্যাখ্যান করবে। জি 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 প্রিয় দর্শক, আমরা আসলে ঠিক এই জায়গাটাতে শেষ করতে চাই যে গণমাধ্যমকে কিন্তু এই যে সোহরাব ভাই যেটা বললেন, যখনই আমরা কারো বিষয়ে প্রশ্ন তুলি তখনই বলা হয় যে আপনি কতটা যোগ্য, দক্ষ ইত্যাদি। কিন্তু সুলতান আপা এবং সোহরাব ভাই দুজনই বললেন যে গণমাধ্যমকে কিন্তু প্রতিদিন দর্শক বা পাঠকের কাছে এক ধরনের দায়বদ্ধতার প্রমাণ দিতেই হয়। আমি যখনই বিচ্যুত হব তখনই কিন্তু দর্শক বা পাঠক আমাকে উপেক্ষা করে চলে যাওয়ার স্বাধীনতা তার আছে। তারপরও আমাদের এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আজকে আমরা যেটা চাই যে আসলে যেই মতিউর রহমান যেটা বলছিলেন যে স্বেচ্ছা নিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ, সেই ভয়টা কাটিয়ে আমরা মুক্তভাবে জনগণের স্বার্থের কথা, জনগণের কথা বলতে পারবো, তেমন একটা পরিবেশ নিশ্চিত হোক, সেই কামনা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।